হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার পাথওয়েজ একাডেমি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো ক্লাস 10-এর আমি আগের দিন একটা চ্যাপ্টার পড়িয়েছিলাম, সেটা হচ্ছে চ্যাপ্টার 1। তো আজকে আমি পড়াবো তোমাদের চ্যাপ্টার 2। সেটা কি আছে? অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল। চলো তাহলে দেখা যাক এই অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল জিনিসটা কি। প্রথমে আমরা পড়ব কি বায়ুমণ্ডল কাকে বলে বা ডেফিনেশন অফ অ্যাটমসফিয়ার। বলছে দেখো, বায়ুমণ্ডল হলো পৃথিবীকে চারিদিক থেকে ঘিরে থাকা বিভিন্ন গ্যাসের স্তর। চারিদিক থেকে ঘিরে থাকা, তোমরা দেখো আমি এখানে একটা আঁকছি, এটা হচ্ছে একটা ধরে নাও পৃথিবী। এটা এর চারি স্তর দিয়ে বা চারপাশ দিয়ে এটা হচ্ছে একটা বেষ্টন করে আছে একটা বলয়, যাকে আমরা কি বলবো? বায়ুমণ্ডল। জানো, এই পৃথিবী থেকে সেই অদৃশ্য বেষ্টন যেটা আছে সেটার দূরত্ব 1000 কিলোমিটার। কত? 1000 কিলোমিটার। এটা খুব ইম্পর্টেন্ট। তুমি এবার বলবে পৃথিবী তো সবসময় ঘুরছে, তাহলে সেই আবরণও ঘুরছে? হ্যাঁ, পৃথিবী যত রোটেট করছে আবরণও তার সাথে সাথে রোটেট করছে। একটা চাদরের মতো আস্তরণ যেটা থাকে সেটাকেই আমরা কি বলবো? বায়ুমণ্ডল। তাহলে কি বলছে? পৃথিবীকে চারিদিক থেকে ঘিরে থাকে বিভিন্ন গ্যাসের স্তর। গ্যাসের স্তর কেন বলছে সেটা আমরা পরে জানছি। বলছে গ্যাসের স্তর যা পৃথিবীর মধ্যাকর্ষণ বলয়ের কারণে পৃথিবীর সঙ্গে আবদ্ধ থাকে। পৃথিবী সব কিছুই টানছে, আমরাও পৃথিবীর ওপর দাঁড়িয়ে থাকতে পারছি কেন? মধ্যাকর্ষণ শক্তির ফলে। তো সেই জন্যই সেটাও আবদ্ধ থাকে, আটকে থাকে। বায়ুমণ্ডলটাও পৃথিবীর সঙ্গে মধ্যাকর্ষণ শক্তির সাহায্যে আটকে থাকে। তাহলে তাকে কি বলছে? বায়ুমণ্ডল। তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, ছবিটার দিকে একটু তাকাও। এখানে দেখো, এটা হচ্ছে একটা পৃথিবী, বুঝতে পারছো? পৃথিবী। এবার এর চারিধার দিয়ে এই যে একটা বাউন্ডারি দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে বায়ুমণ্ডল বা কি অ্যাটমসফিয়ার। এই অ্যাটমসফিয়ারে এখান থেকে এটার দূরত্ব কত আমি বললাম? 1000 কিলোমিটার। কত? 1000 কিলোমিটার। এই 1000 কিলোমিটারের মধ্যে বিভিন্ন স্তর অবস্থান করছে, যে স্তরগুলো আমরা আগে ক্লাসগুলোতে জানবো, আজকেও জানবো কিছু। সেই 1000 কিলোমিটারের মধ্যে কিছু স্তর অবস্থান করছে, এটাকেই বলে বায়ুমণ্ডলের স্তর। এই যে সূর্য থেকে আলোটা আসছে, প্রথমে কোথায় পড়ছে? প্রথমে কিন্তু দেখো এই বায়ুমণ্ডলে পড়ছে, তারপর আমাদের কাছে পৃথিবীতে এসে সেটা পৌঁছচ্ছে। তাহলে এটাই কি? বায়ুমণ্ডল। এবার তোমরা আমাকে বলতেই পারো যে আমরা খাচ্ছি দাচ্ছি ঘুরছি, তো আমরা তো ভালোই আছি, বায়ুমণ্ডলের কি খুব দরকার আছে? হ্যাঁ, অবশ্যই দরকার আছে। আর মানে এতই দরকার আছে, বায়ুমণ্ডল ছাড়া কিন্তু আমরা চলতে পারবো না। আমরা যে এই যে আমি এখন তোমাদের সাথে কথা বলছি, আমরা খাচ্ছি ঘুরছি ফিরছি, সব কিছুই কিন্তু বেঁচে আছি, পুরোটা জীবজগৎ বেঁচে আছে কিন্তু এই বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল যদি না থাকতো আমাদের কিন্তু কোনো অস্তিত্ব থাকতো না। তাহলে আমরা জানা গেল বায়ুমণ্ডল কি। এক কথায় হচ্ছে পৃথিবীকে ঘিরে, গোল করে ঘিরে যে একটা চাদরের মতো আস্তরণ থাকছে, তাকে আমরা কি বলবো? বায়ুমণ্ডল। তাহলে আমি যেটা বললাম বায়ুমণ্ডলের, চলো গুরুত্বটা বুঝে নিই। উষ্ণতার ভারসাম্য বজায় রাখে। বায়ুমণ্ডল কি করে? উষ্ণতার ভারসাম্য বজায় রাখে। তোমরা এখানে দেখতে পাচ্ছ সূর্য থেকে যখন রশ্মিটা আসছে, তখন দেখো প্রথমে কিন্তু এখানে অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলে কি করছে? প্রথমে ছেদ করছে, তারপরে কিন্তু পৃথিবীতে এসে পৌঁছচ্ছে। তুমি আবার চিন্তা করে ভাবো যে এখন আমরা মাত্র এইটুকু গরম, সূর্যের তো অত তেজ, আমরা শুধু 40 ডিগ্রি সেলসিয়াস সহ্য করতে পারছি না, তাতেই আমাদের এসি লাগছে, ফ্যান লাগছে, এত কিছু। যদি সেই বায়ুমণ্ডলের স্তরটা যদি না থাকতো, ডিরেক্টলি যদি সূর্য থেকে পৃথিবীতে তার রেটা বা সেই আলোটা আসতো, তাপটা আসতো, তাহলে সেটা কি আমরা সহ্য করতে পারতাম? আমরা পারতাম না। আমরা শুধু এইটুকুটাই সহ্য করতে পারছি না, তাহলে সেটা কিভাবে সহ্য করতাম? তাহলে সেই জন্য কি অ্যাটমসফিয়ার কি করে? উষ্ণতার ভারসাম্য বজায় রাখে, একটা ব্যালেন্স পজিশনে আছে। আমরা যতটা সহ্য করতে পারবো ততটাই আমাদেরকে প্রদান করা হয়, তার থেকে বেশি কিন্তু করা হয় না। প্রাণী
ও জীবজগৎকে বাঁচাতে সাহায্য করে। কি করে? প্রাণী ও জীবজগৎকে বাঁচাতে সাহায্য করে। আর কি? ইউভি রেকে শোষণ করে। তোমরা অনেক সময় দেখবে সবাই বলে যে ইউভি রশ্মিটা গায়ে পড়লে খুব হয়, মানে স্কিনটা খুব খারাপ হয়ে যায়, অনেকে তো মারা অবধি যেতে পারে। তো সেটাকেই কি করে? শোষণ করে নেয়। অ্যাটমসফিয়ার কি করে? বায়ুমণ্ডল সেটাকে শোষণ করে নেয়, পৃথিবী অবধি পৌঁছতেই দেয় না। তাহলে তুমি চিন্তা করো বায়ুমণ্ডলের গুরুত্ব আমাদের জীবজগতে কতটা, আমাদের জীবনে কতটা। চলো তাহলে দেখি বায়ুমণ্ডলের উপাদানগুলো কী কী। আমি আগে এখানে বললাম, দেখো গ্যাসীয় স্তর, স্তরগুলো কীরকম? গ্যাসীয় স্তর। তাহলে বায়ুমণ্ডলের কি কি উপাদান থাকে সেটা জানি। প্রথমে গ্যাসীয়, জলীয় বাষ্প আর কি? ধূলিকণা। গ্যাসীয়, জলীয় বাষ্প, ধূলিকণা। কি কি গ্যাসীয় উপাদান থাকে দেখি চলো। নাইট্রোজেন, কি থাকে? নাইট্রোজেন। অক্সিজেন, অক্সিজেন। আর্গন, কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য গ্যাস। সব থেকে জেনে রাখবে বায়ুমণ্ডলের প্রধান উপাদান গ্যাস, গ্যাসীয় উপাদান, প্রধান গ্যাসীয় উপাদান হচ্ছে এই নাইট্রোজেন। এগুলো কি? পরিবেশের মানে সব থেকে বেশি ভারসাম্য বজায় রাখে। জলীয় বাষ্প, তোমরা এবার ভাববে যে জলীয় বাষ্পটা কিভাবে আমাদের বুঝতে পারবো যে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পটা আছে। তোমরা দেখবে বৃষ্টি হয়, মেঘ সৃষ্টি হয়, সেখান থেকে বৃষ্টি হয়, কুয়াশা হয়, সব কিছু হয়, এগুলো তো দেখতে পাই আমরা। এটা কেন হয়? একমাত্র জলীয় বাষ্পের জন্য। বুঝতে পারলে না? একটা সোজা উদাহরণ দিয়ে বোঝাই। তোমরা গরমকালে কোল্ড ড্রিঙ্কস কিনতে যাও দোকানে, তাই তো? কোল্ড ড্রিঙ্কসটা কিনে নিয়ে যখন আসো তখন দেখতে পাও যে ফ্রিজ থেকে বার করে দোকানদার তোমায় কোল্ড ড্রিঙ্কসটা দিল, তুমি কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে বাড়ি এলে, বাড়ি এনে তুমি রাখতে রাখতেই দেখলে বোতলের সারা গায়ে জলটা জল আছে। এবার তুমি ভাবছো কি ভেতর থেকে কি কোল্ড ড্রিঙ্কস বেরিয়ে যাচ্ছে? সেটা তো নয়, ভেতর থেকে তো কোল্ড ড্রিঙ্কস বেরিয়ে বাইরে চুয়োচ্ছে না। এটাই হচ্ছে জলীয় বাষ্পের মানে প্রমাণ যে পৃথিবীতে জলীয় বাষ্প আছে। কিভাবে? গায়ে জলটা তাহলে কোথা থেকে এলো? ঠান্ডা জলটা যখন এলো তো কোথা থেকে এলো? বোতলের গায়ে, বোতলটা ঠান্ডা, কোল্ড ড্রিঙ্কসটা ঠান্ডা, ফ্রিজ থেকে বার করে আনা হয়েছে, বোতলটা ঠান্ডা, এবার তার সংস্পর্শে বাতাসে জলীয় বাষ্প থাকে, সেই জলীয় বাষ্প আস্তে আস্তে জলে পরিণত হয় সেই ঠান্ডা বোতলের সংস্পর্শে এসে, বা ঠান্ডা জলের সংস্পর্শে এসে। তো সেটাই কি তৈরি হয়ে যায়? আমাদের জলীয় বাষ্প তৈরি হয়ে যায়। আর একটা উদাহরণ দিই, দেখবে শীতকাল, গ্রীষ্মকাল আর বর্ষাকাল ধরো, ঠিক আছে? গ্রীষ্মকালে দেখবে জামা ঘরের মধ্যেই শুকিয়ে যায়, তাই না? বাইরে রোদে মেলতে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, এমনি ঘরের মধ্যে মেলে রাখবে, এমনি শুকিয়ে যাবে। কিন্তু বর্ষাকালে একদিন, দুদিন, 3 দিন কিছুতেই শুকোবে না। এটাও কিন্তু জলীয় বাষ্পের মানে প্রমাণ যে পৃথিবীতে জলীয় বাষ্প বর্তমান। নেক্সট কি বলছে? ধূলিকণা। ধূলিকণা জিনিসটা কি? পৃথিবীতে বাতাসের সাথে সাথে বিভিন্ন ধূলিকণা ভেসে ভেসে বেরোয়, ভেসে বেরোয়, তো সেটাই হচ্ছে বায়ুমণ্ডলের ধূলিকণা, সেটাও কিন্তু একটা উপাদান। তাহলে দেখি তারপর হচ্ছে গ্যাসীয় উপাদান। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এই পরিমাণগুলোও মনে রাখতে হবে। বায়ুমণ্ডলের উপাদান, বায়ুমণ্ডলের কি উপাদান? নাইট্রোজেন। মেন উপাদান আমি তোমাদের কি বললাম? প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন। কত পার্সেন্ট? 78.08%, 78.08%। আর কি? অক্সিজেন 20.98%, 20.98%। তুমি এখানে খেয়াল করলে দেখতে পাবে নাইট্রোজেন আর অক্সিজেন মিলিয়ে মোটামুটি 98%, 99% বুঝে গেছে। বাদ বাকি যে একটুখানি বেঁচে থাকলো সেটা হচ্ছে আর্গন 0.93, আর কার্বন ডাই অক্সাইড 0.04%, আর অন্যান্য গ্যাস, এগুলো কিন্তু নিষ্ক্রিয়, সক্রিয় না। সক্রিয় হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাই অক্সাইড। আর নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে পড়ছে দেখো নিয়ন, হিলিয়াম, মিথেন, ক্রিপ্টন, হাইড্রোজেন, জিনন, ওজোন ইত্যাদি। এটা নাই বললেই চলে, এগুলো নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে ফেলা হয়। তাহলে প্রধান গ্যাস কি? নাইট্রোজেন। তাহলে দেখবে এই
পয়েন্টগুলো বা এই শতাংশগুলো কিন্তু মনে রাখা খুব ইম্পর্টেন্ট। নাইট্রোজেন 78.08%, অক্সিজেন 20.95%, আর্গন কত 0.93%, আর কার্বন ডাইঅক্সাইড 0.04%। বিভিন্ন বইয়ে বিভিন্ন থাকে, এই আগা পিছা করে থাকে, খুব একটা ডিফারেন্স কিন্তু থাকে না। আর অন্যান্য গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস কী কী সেগুলোও দিতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে নাইট্রোজেন কত পার্সেন্ট থাকে, 78.08%, মনে থাকবে। তুমি এবার বলবে যে আপনি তো বলে দিলেন, আমি এবার কিভাবে মনে রাখবো। শর্টকাট ট্রিকও তোমাদের জন্য আছে। নাইট্রোজেন সমান কি N, তাই তো, অক্সিজেন ইকুয়াল টু O, আর্গনের A, আর কার্বন ডাইঅক্সাইডের C। তাহলে এটা যদি আমি জুড়ি কি হবে, NOAC, NOAC, নো এসি, মনে রাখবে, তাহলেই হয়ে যাবে নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড। বোঝা গেল? তো বলছে নাইট্রোজেনের গুরুত্ব, আমি আগেই বললাম প্রত্যেকটা উপাদানের কিন্তু প্রত্যেকটা গুরুত্ব রয়েছে, তাই তো। তাহলে নাইট্রোজেনের গুরুত্ব তাহলে কি, চলো দেখা যাক। বায়ুমণ্ডলের অক্সিজেনের মাত্রা নিয়ন্ত্রণ করে। বায়ুমণ্ডলের কি, অক্সিজেনের মাত্রা নিয়ন্ত্রণ করে। অক্সিজেন কতটা পরিমাণে বায়ুমণ্ডলে থাকবে থাকবে না সেটার মাত্রাটা কে নিয়ন্ত্রণ করে, নাইট্রোজেন নিয়ন্ত্রণ করে। দহনকে নিয়ন্ত্রণ করে এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়তে বাধা দেয়। তাহলে তুমি যদি ভাবো নাইট্রোজেন যদি না থাকতো তাহলে কিন্তু আগুন আটকানো যেত না, যেখানে সেখানে যখন তখন আগুন লেগে যেত। নাইট্রোজেন চক্রের মাধ্যমে উদ্ভিদকে প্রয়োজনীয় নাইট্রোজেন সরবরাহ করা হয়। তোমরা একটু দেখবে পরের ক্লাসগুলোতে আমি করাবো নাইট্রোজেন চক্র, কার্বন চক্র, সেখানে আরো ভালো বুঝতে পারবে। এখানে এইটুকু জেনে রাখো যে নাইট্রোজেন চক্রের মাধ্যমে উদ্ভিদকে প্রয়োজনীয় নাইট্রোজেন দেওয়া হয়। বায়ুমণ্ডলের স্থিতিশীলতা, ভারসাম্য বজায় থাকে। বায়ুমণ্ডলের ভারসাম্য বজায় থাকে। অবশ্য অ্যাটমসফিয়ার যদি না থাকতো তাহলে পৃথিবীতে কত প্রকারের ক্ষতি হতো সেটা ভাবনা চিন্তার বাইরে। এরপরে কি, অক্সিজেনের গুরুত্ব। অক্সিজেনের গুরুত্ব কি, শ্বাস প্রশ্বাসের জন্য অপরিহার্য। আমরা সবাই জানি অক্সিজেন ছাড়া আজ আমরা বাঁচতে পারবো না। প্রত্যেকটা গোটা জীবকুল দাঁড়িয়ে আছে এই শুধুমাত্র অক্সিজেনের জন্য। তাহলে অক্সিজেনের গুরুত্ব নিয়ে তো কোনো কথা থাকার কথা না, তাই তো। তো শ্বাস প্রশ্বাসের জন্য অপরিহার্য। জীবজগতের অস্তিত্ব, পরিবেশ রক্ষা। অক্সিজেনের সাহায্যে আগুন জ্বালানো যায়। অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে। অক্সিজেনে লোহার সঙ্গে বিক্রিয়া করে মরিচা সৃষ্টি করে। অক্সিজেন কি, লোহার সাথে বিক্রিয়া করে অক্সিজেন, মরিচা, লোহায় দেখবে মরচে পড়ে যায়, বলে না মারা, বলবে দেখবে তালা, লোহার জিনিস যেগুলো হয় সেগুলো দেখবে চাবিতে মরচে পড়ে যায়। তা কেন পড়ে যায়, অক্সিজেনের জন্য। তারপরে বলছে কার্বন ডাইঅক্সাইড। আমরা সবাই জানি কার্বন ডাইঅক্সাইড গাছের সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গাছ খাদ্য তৈরি করার মূল উপাদান কি, কার্বন ডাইঅক্সাইড। গাছ নিজে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে আর আমাদের জন্য অক্সিজেন প্রদান করে। তাহলে কার্বন ডাইঅক্সাইড যদি গাছ না পেতো তাহলে গাছ খাবারও তৈরি করতে পারতো না, আমাদেরকে অক্সিজেনও দিতে পারতো না, জীবগুলো বেঁচে থাকতে পারতো না। তাহলে কার্বন ডাইঅক্সাইডের যথেষ্ট গুরুত্ব রয়েছে। অক্সিজেনের উৎপাদনে সাহায্য করে। অবশ্যই কার্বন ডাইঅক্সাইড গ্যাস নেয় গাছপালা, তবেই না অক্সিজেনটা দেয়। তারপর বলছে পৃথিবীর তাপমাত্রা বজায় রাখতে রক্ষা করে। ঠান্ডা গরম যে ওগুলো হচ্ছে না, এগুলো সব কিছুই কিন্তু এই গ্যাসীয় উপাদানগুলো অত্যন্তভাবে আমাদের সাহায্য করে বুঝতে। কার্বন চক্রের ভারসাম্য রক্ষা করে। আমি আগেই বললাম নাইট্রোজেন চক্র আছে, কার্বন চক্র আছে, এগুলো কিন্তু ভারসাম্য রক্ষা করে। বলছে জলীয় বাষ্প, আমি আগে বললাম যে মেঘ, কুয়াশা, বৃষ্টি সৃষ্টি করে জলীয় বাষ্প। জল চক্র সচল রাখে। জল চক্র কি, দেখবে বৃষ্টি হয় তো, বৃষ্টি হয়ে পুকুরের মধ্যে জল জমে, সেই জল আবার জলীয় বাষ্প হয়ে আকাশে ওঠে, সেখানেই মেঘ সৃষ্টি করে এবং তারপরে আবার বৃষ্টি হয়। এটাই হচ্ছে জলচক্র। তো এই জলচক্র কন্টিনিউয়াসলি প্রসেসে চলতে থাকে। এটাই তাহলে জলীয় বাষ্পের খুব বড় মানে এক্সাম্পল, যে যখন পুকুর থেকে জলীয় বাষ্প যদি না হয়ে আকাশে যদি না যেত তাহলে মেঘও সৃষ্টি হতো না, সেখান থেকে বৃষ্টি হতো না, সেখান থেকে আবার পুকুরে জলও হতো না বা নদীতে জলও হতো না, তাহলে কিছুই হতো না।
বায়ুমণ্ডলের আর্দ্রতা বজায় রাখে, বৃষ্টিপাত, আর্দ্রতা মানে কি বৃষ্টিপাত, পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। প্রত্যেকটা গ্যাসীয় উপাদানই কিন্তু পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। নেক্সট বলছে ধূলিকণার গুরুত্ব। ধূলিকণার গুরুত্ব মেঘ গঠনে ঘনীভবনের কেন্দ্র হিসেবে কাজ করে। মেঘ গঠনে মোস্ট ইম্পর্টেন্ট উপাদান কিন্তু এই ধূলিকণা। বলছে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে, সূর্যালোকের বিচ্ছুরণ ঘটায়। এই যে তোমরা এখানে প্রথম ছবিটা একটা দেখিয়েছিলাম, দেখো এই যে এখানে হচ্ছে সূর্যের এই রশ্মিটা এখানে এসে পড়লো, এইবার যখন এটা পৃথিবীতে এসে পড়ছে সেখান থেকে আবার অনেক সময় বিচ্ছুরণ করে পৃথিবী সেটাকে শোষণ করে সেখান থেকে আবার ফিরিয়ে দেয়। সে এই বিচ্ছুরণে কে সাহায্য করে? তাহলে এই বিচ্ছুরণে সাহায্য করে হচ্ছে এই ধূলিকণা। সূর্য উদয় ও সূর্যাস্তের আকাশ লাল দেখাতে সাহায্য করে। এই ধূলিকণার প্রভাবে কি হয়? সূর্য উদয় হয়, আবার সূর্যাস্তের সময় আকাশটা দেখবে লাল দেখায়। এই ধূলিকণার প্রভাবেই কিন্তু এগুলো হয়। তারপর হচ্ছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। বায়ুমণ্ডলের স্তর বিন্যাসকে কটি ভাগে ভাগ করা যায়? মূলত বায়ুমণ্ডলের স্তর বিন্যাসকে দুটি ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে উপাদানের ভিত্তিতে। উপাদানের ভিত্তিতে কি? সমমণ্ডল আর বিষমমণ্ডল। উপাদানের ভিত্তিতে কি? সমমণ্ডল, বিষমমণ্ডল। আর উষ্ণতার তারতম্যের ভিত্তিতেও মোস্ট ইম্পর্ট্যান্ট এটা, উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলকে কতগুলো ভাগে ভাগ করা যায়? সেটা হচ্ছে উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলকে 6টি ভাগে ভাগ করা যায়। উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলকে 6টি ভাগে ভাগ করা যায়। আই রিপিট, উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলকে কটি ভাগে ভাগ করা যায়? 6টি ভাগে ভাগ করা যায়। চলো দেখি স্তরগুলো কি কি। টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। এই স্তরগুলো পৃথিবী থেকে যে 1000 কিলোমিটার ওপরে বায়ুমণ্ডলের আস্তরণ আছে বললাম, সেটার মধ্যেই একটার উপর একটা অবস্থান করছে। চলো দেখি কিভাবে অবস্থান করছে। এই যে এটা হচ্ছে বায়ুমণ্ডলের স্তরবিন্যাসের একটি ছবি। আমি পরের দিন এই প্রত্যেকটা স্তর নিয়ে আরও ভালোভাবে পড়াবো তোমাদের, তখন আরও তোমরা বুঝতে পারবে। এই প্রত্যেকটা স্তরে এক একটা ধরনের জিনিস ঘটে। কোন স্তরে বৃষ্টিপাত হয়, আমরা দেখি আকাশে মেঘ। কোন স্তরে? ওই বায়ুমণ্ডলের প্রত্যেকটা যে কোনো একটা স্তরে মেঘ দেখা যায়। আমরা দেখি আকাশ দিয়ে প্লেন যাচ্ছে, কোনো একটা স্তরে সেই প্লেন যাচ্ছে। এক একটা স্তরকে এক একটা দূরত্ব অনুযায়ী বা কিলোমিটার হিসেবে ভাগ করা হয়েছে। তাহলে এই প্রথম আমাদের মাথার ওপরই, একদম পৃথিবী তার মাথার ওপরই যে প্রথম স্তরটা রয়েছে সেটা হচ্ছে টপোস্ফিয়ার। যে প্লেন চলে দেখি না, কোন স্তরে চলে? টপোস্ফিয়ার। তাহলে একদম মাথার ওপর আমাদের যে ভাবো আমাদের মাথার ওপর কোন স্তর আছে? টপোস্ফিয়ার। তার উপর কি আছে? স্ট্র্যাটোস্ফিয়ার। তার উপরে কি আছে? স্ট্র্যাটোস্ফিয়ার। তার উপরে মেসোস্ফিয়ার। তার উপরে থার্মোস্ফিয়ার। একদম শেষে আছে এক্সোস্ফিয়ার। আর এখন আরও একটা নতুন যোগ হয়েছে, তার হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে সব থেকে ওপরে আমাদের কি আছে? টপোস্ফিয়ার। এইখানে আছে কিলোমিটারগুলো, যেগুলো আমরা পরের দিন আলোচনা করব যে কি কি হয় বা কোন স্তর কতটা বিস্তৃত, কোন স্তরে কি ধরনের ঘটনা ঘটে, কোন স্তরের কি গুরুত্ব, আমরা নেক্সট দিন ওটা নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের বেসিকটুকু জানলাম যে বায়ুমণ্ডল কাকে বলে, বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান, বায়ুমণ্ডলের ভাগ এবং তার বায়ুমণ্ডলের গুরুত্ব, প্রত্যেকটা উপাদানের গুরুত্বও আজকে আমরা জানলাম। তো আজকের ক্লাসটা এটুকুই। যদি তোমাদের এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিও। ইউটিউব থেকে থাকলে আমাদেরকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফলো করতে ভুলো না। আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে, সেখানে তোমরা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো। থ্যাংক ইউ।